সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলোর প্রতিসরণের প্রথম পার্টটা শিখবো। আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোর প্রতিফলন সম্পর্কে শিখে আসছি। এই প্রতিফলন বলতে যেটা বোঝায় রিফ্লেকশন অফ লাইট, আর আলোর প্রতিসরণ হবে রিফ্রাকশন অফ লাইট। ওকে, তো আলোর প্রতিসরণ বিষয়টা বলতে আসলে কি বোঝায় সেইটা জানতে হবে প্রথমত। তার আগে আমাদের এই পুরো আলোর প্রতিসরণ পার্টগুলোকে আমি এই কয়েকটা ভাগে বিভক্ত করছি। প্রথমত যেটা আছে, প্রথমত তোমাদের শিখাবো যে আলোর যে প্রতিসরণটা ঘটতেছে সেটা কিভাবে ঘটতেছে এবং এর ফর্মুলাটা কি বা রুলসটা কি, বা এই যে ফর্মুলাটা আমরা কিভাবে আসছে বা এটার মেইন বেসিকটা কি সেটা প্রথমত আলোচনা করব। দ্বিতীয়ত আসবো এর পরম বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে একটা কথা আছে, মানে প্রত্যেকটা একটা বস্তুরই, যে কোনো বস্তু সেটা যদি স্বচ্ছ হয় তবে সেই বস্তুর একটা নির্দিষ্ট প্রতিসরাঙ্ক আছে, মানে কতটুকু আলো সে পাস করতে পারবে এবং কতটুকু সে বেঁকে যাবে, বা এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। বাট আমি যে জানিয়ে রাখতেছি যে তোমাদের এই বিষয়টি নিয়ে কথা বলা হবে। দ্বিতীয়ত হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংঘটন, মানে এটা অনেকটা ওই প্রতিসরণের সাথে মানে ইন্টাররিলেটেড, তোমরা পরে আসলে বুঝতে পারবা। এগুলো তোমাদের 19 ছিল, বাট এটা একটু এক্সট্রা ভার্সন এখানে তোমরা করতে পারবা। এরপর আছে প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ ও বিচ্যুতি। প্রিজম সম্পর্কে তোমাদের হয়তো আইডিয়া আছে। প্রিজম বলতে একটা শেপের একটা বস্তুকে বোঝায়, যেমন তোমরা ডায়মন্ড দেখছো তাই না? ডায়মন্ডের শেপটা মোটামুটি কিরকম দেখছো তাই না? এরকম ত্রিভুজ আকৃতি হয়, তারপরে আবার সেটার ভিতরে আবার বিভিন্ন ধরনের কাটিং আছে বা বিভিন্ন ধরনের শেপ আছে। তো মানে দেখতে কিছুটা কোণকের মতো হবে, বাট সেটার বিভিন্ন ধরনের আবার ডায়াস আছে, হ্যাঁ? মানে মানে বেসিক শেপটা কোণকের মতো মোটামুটি দেখতে। তো এই প্রিজম বলতে একটা কথা আছে, তার ভিতর থেকে তুমি যদি আলোটাকে পাস করাও তাহলে দেখা যায় একটা বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে এটা চেঞ্জেস দেখা যায়, আলোর যে গতিপথের যে পরিবর্তন দেখা যায় সেই বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করবো। অর্থাৎ প্রিজম রিলেটেড, প্রিজমের ভিতর দিয়ে যদি কোনো আলোটা পাস করা তাহলে সেই আলোটা কিরকম বিহেভ করবে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করবো। পরবর্তী আছে লেন্সের প্রকারভেদ। লেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা স্বাভাবিকভাবে অনেকেই কিন্তু চোখে একটু সমস্যা হয়, আমারও কিন্তু চোখে সমস্যা আছে। আমার পাওয়ার হচ্ছে -0.25 আর কি, হ্যাঁ? তো এই যে মানগুলা, এই যে 0.25 কিভাবে আসছে বা হচ্ছে কি এই মাইনাস কেন আমরা বলতেছি, তো এইগুলা কিন্তু লেন্সের একটা ব্যাপার আছে। এখানে অবতল লেন্স আছে, আবার উত্তল লেন্স আছে, যেটাকে আমরা বলি কনকেভ লেন্স, হচ্ছে গিয়ে কনভেক্স লেন্স। তো এই দুইটা, এইটার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, সেটা আমরা শেখার চেষ্টা করবো। এবং সর্বশেষ শিখবো উত্তল ও অবতল লেন্সের সাধারণ সমীকরণ, যেটা একটা বেসিক কনসেপ্ট আছে বা বেসিক একটা ইকুয়েশন আছে, তোমরা পূর্বের চ্যাপ্টারে শিখছো। সেটা দর্পণের ক্ষেত্রে ছিল 1/u + 1/v = 1/f। সেটা লেন্সের ক্ষেত্রে আসলে অ্যাপ্রোপ্রিয়েট বা গ্রহণযোগ্য। তো সেটা আমরা সমীকরণটা প্রমাণ করবো, সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এরপরে আছে ম্যাথ পার্টটা শিখবো লাস্টে গিয়ে। তো এই কয়েকটা পার্টে কিন্তু আমি ফিজিক্স 2 এর তোমাদের এই চ্যাপ্টারটাকে আমি সাজাইছি। আজকে আমি প্রতিসরণের যে বেসিক সূত্রটা সেইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আসে যে প্রতিসরণ বলতে আসলে কি বোঝায়। তো আলোর প্রতিসরণ বলতে বোঝায় আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাবার ফলে বিভেদ তলে কিছুটা গতিপথের পরিবর্তন হয়। এই যে গতিপথের পরিবর্তনটা হচ্ছে, এটা কি বলে? আলোর প্রতিসরণ। তোমাদের মাথার উপর দিয়ে গেছে, তোমরা কিছুই বোঝো না। আমি আবার রিপিট করে সুন্দর মতো বোঝাচ্ছি। বলছে আলোক রশ্মি, এখন আলোক রশ্মি যে কোনো একটা মাধ্যম হতে পারে, তার মানে টর্চ লাইট হতে পারে, যে কোনো কিছু আলোক রশ্মি হতে পারে। তো এই আলোক রশ্মি কি করছো তুমি? একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে তুমি যাবার ফলে, মানে একটা মাধ্যম, স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে কি করছো? আলোটাকে ফেলছো। এখন এটা কোথায় দেখা যায়? যেমন বাতাসের ভিতর দিয়ে যদি তুমি আলো যাও, আলো ফেলো, তাহলে বাতাস থেকে কিন্তু আলো ইজিলি পাস করতে পারে, তার মানে এটা একটা স্বচ্ছ মাধ্যম। আবার ধরো পানির ভিতরে যদি তুমি আলো ফেলো বা টর্চ লাইট মারো, তাহলে আলোর পানির ভিতরের অনেক জিনিসপত্র দেখা যায়, তার মানে আলো একটা, পানিও একটা স্বচ্ছ মাধ্যম। এরপরে যেটা আছে, যেমন ধরো যে কাঁচের ভিতর দিয়েও কিন্তু পানি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে কি আলো পাস হয়, তার মানে আলোটা কি? আলোটা এক ধরনের কি, আসলে আলোটা এক ধরনের স্বচ্ছ মাধ্যম। এখন আরো অনেক ধরনের স্বচ্ছ মাধ্যম হইতে পারে, যেমন প্রিজম, সেটাও কিন্তু একদম স্বচ্ছ মাধ্যম। বেঞ্জিন হইতে পারে, আইস কিউব বা বরফ হইতে পারে। সবকিছু আসলে কি একটা স্বচ্ছ মাধ্যম। এখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যেতে হবে। লেটস সে সেটা হইতে পারে পানি, আর নিচে হইতে পারে বাতাস। মানে পানি বাতাস, উপরে উপরে ধরো পানি আছে, নিচে ধরো বাতাস আছে। এখন যে কোনো দুটো স্বচ্ছ মাধ্যম হইতে পারে, অথবা বাতাস হইতে পারে উপরে, নিচে হইতে পারে পানি। এখন তারপরে ফেলছো তুমি, বিভেদ তলে এর গতিপথের পরিবর্তন ঘটে। বিভেদ তল কোনটা? এখন বিভেদ তল বলতে বোঝায় এই যে পানি এবং বাতাস দুইটা মাধ্যম না, দুইটা মাধ্যম যে পয়েন্টে কাট করছে, এইটা কিন্তু আসলে পানি, নিচে পানি আছে তাই না, আর উপরে আছে পানি। তাহলে পানি এবং বাতাস, বাতাস এবং পানি যে পয়েন্টে মিলিত হয়েছে সেই রেখাটা কি মূলত বলে? এই যে রেখাটা আছে আমাদের কাছে, এই রেখাটা কি মূলত মূলত কি বলে? বিভেদ তল বলে। ওকে, এখন বিভেদ তল হলো। এখন কি করছো তুমি? বলছে বিভেদ তলের গতিপথের পরিবর্তন ঘটে। এখন গতিপথের পরিবর্তন বলতে আসলে আবার কি বোঝায়? সাধারণভাবে দেখো, একটা আলো আমি এই দিক বরাবর আপতিত করছি, আপাতিত রশ্মি এটা, হ্যাঁ? তো আপতিত করার পরে সেটা কোন দিক থেকে যাওয়ার কথা ছিল? এইটা সমান্তরালে এই বরাবর তার যাওয়ার কথা ছিল, তাই কিনা? কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, এইটা এইদিকে না গিয়ে কিছুটা বাইরের দিকে ছিটকে গেছে, মানে দূরে সরে গেছে। ওইটাকে বলে অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। এই একটা কেস। আরেকটা কেস হচ্ছে গিয়ে আলোটা একটা ফেলসিটি যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু সে অবিলম্বের দিকে বেঁকে গেছে, তার মানে অবিলম্ব থেকে দূরে বেঁকে গেছে, অবিলম্ব থেকে ভিতরে ঢুকে গেছে, ভিতরের দিকে আমাদের গতিপথের পরিবর্তনটা করছে। তার মানে দেখো, গতি যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে না? এই যে পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ আলো ফেলার পরে অবিলম্ব তলে আসার পরে সেটা যে এই যে গতিপথের যে পরিবর্তনটা ঘটাইছি আমরা, সেটা কি বলে? আলোর প্রতিফলন বা রিফ্রাকশন অফ লাইট। বুঝতে পারছি বিষয়টা কি? তো এইখানে এইটা হচ্ছে মানে এটাকে বলি আমরা বিভেদ তল, এটাকে বলে অবিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আর এখানে আই বলতে একটা কথা আছে, আই বলতে বোঝায় অবিলম্বের সাথে এই আপতিত রশ্মিটা যে কোন উৎপন্ন করে সেটাকে বলে আপাতন কোণ। আর প্রতিসরিত রশ্মিটা
অবিলম্বের সাথে যে কোন কোণ করে সেটাকে বলে প্রতিসরণ কোণ, যেটাকে আর দ্বারা ডিনোট করা হয়, আর প্রতি যে আপতিত আপতন কোণটাকে সেটাকে আই দ্বারা ডিনোট করা হবে। এখন দুইটা কেস, একটা হচ্ছে দূরে সরে গেছে, একটা হচ্ছে কাছে চলে আসছে। এখন এটা কেন হয়েছে? এইটার মজার ব্যাপারটা হচ্ছে যখন উপরে ঘন মাধ্যম থাকবে, আগে আমি এইটা থেকে আসি হালকা মাধ্যম থেকে, বাতাস পানির তুলনায় কি হালকা মাধ্যম না? এটা তো সিম্পলি তোমরা বুঝো, এরপরে আমরা প্রতিসরণ নিয়ে আলোচনা করবো, তখন তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। তো হালকা মাধ্যম থেকে কি হয়েছে, ঘন মাধ্যমে আসছে, কারণ পানি তুলনামূলকভাবে বাতাস থেকে হালকা, পানি তুলনামূলকভাবে কি সরি পানি তুলনামূলকভাবে বাতাস থেকে কি ঘন না, তার মানে এটা হচ্ছে ঘন মাধ্যম তুলনামূলকভাবে, আর এটা হচ্ছে হালকা মাধ্যম। এখন যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে, তাহলে সেটা অবিলম্বের দিকে চেপে যাবে, অবিলম্বের দিকে কি হবে, এই দিকে চেপে যাবে। বুঝতে পারছি কি করছি, ঘন থেকে হালকা থেকে ঘনতে আসছে, তাহলে অবিলম্বের দিকে সরে যায় বা বেঁকে যায়। আর যখন পানি কি তুলনা ঘন মাধ্যম, আর এটাকে হালকা মাধ্যম, তাহলে যখন সেটা আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আসে, তখন সেটা আবার অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমি এটা মনে করতাম যেহেতু ঘন মাধ্যম এদের আকর্ষণ বেশি, তাহলে আকর্ষণ বেশি হলে সেটা কি হবে, কাছে টানতেছে, আর এটাকে হালকা, আকর্ষণ কম, দূরে সরে যাচ্ছে। এটা আমার আমার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, মানে মনে রাখার জন্য আর কি। এটা তোমাদের চিন্তা ভাবনা, তোমরা মানে একটু তোমাদের মডিফাই করে নিবা। তার মানে বুঝতে পারছি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে অবিলম্ব নিচে, অবিলম্বের দিকে সরে যায়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আসলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই দুইটা কনসেপ্ট আমাদের কাছে আছে। এখন এইটা জানার জন্য বা কতটুকু বেঁকে যাবে বা কতটুকু বেঁকে যাবে না, এইটা বোঝার জন্য আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, যেটাকে বলি আমরা প্রতিসরাঙ্ক। সেটাকে কি বলি আমরা, সেটাকে সাধারণত বলে থাকি আমরা প্রতিসরাঙ্ক, বা এটাকে বলা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। এখন প্রতিসরাঙ্কর বোঝার আগে আমাদের প্রতিফলনের দুটো সূত্র আছে, এই দুইটা সূত্র আমাদের পড়তে হবে বা বুঝতে হবে। তো সূত্রটা কি, প্রতিফলনের দুটো সূত্র হচ্ছে, প্রথম বলছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। দেখো, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব একই পয়েন্টে মিলিত হয়েছে না? সবসময় কি থাকতে হবে, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব একই পয়েন্টে কি হতে হবে, মিলিত হতে হবে, একই সমতলে থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। দ্বিতীয় রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলছে একজোড়া নির্দিষ্ট আলোক নির্দিষ্ট মাধ্যমে ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন একটি ধ্রুব সংখ্যা, একে প্রতিসরাঙ্ক বা মিউ বলে। এখন বিষয়টা আসলে কি দেখো, বলছে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে ও নির্দিষ্ট রঙের আলোর জন্য, মানে আমরা এটা করতে চাচ্ছি যে একটা একটা আমাদের সিম্পল হচ্ছে কি, আমাদের এখানে একটা সিস্টেম আছে বা একটা আলোর একটা সেই পাশে, ধরো কিনা হালকা মাধ্যম থেকে আমি ঘন মাধ্যমের দিকে আসছি, লেটস সে ধরে নিলাম। এখন একজোড়া নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট আলো, একজোড়া নির্দিষ্ট মাধ্যম মানে কি, একটা হচ্ছে হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম, এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আলোর তারতম্যের কারণে এই প্রতিসরাঙ্কের মান কিন্তু যে বাড়া কমা বা হচ্ছে গিয়ে কোণের মান চেঞ্জ আসে, তো নির্দিষ্ট আলো হইতে হবে, ভিন্ন হইলে চলবে না। তো দুইটা কি করছে, দুইটা ভিন্ন মাধ্যমে আলো যখন আমরা ফেলবো, তাহলে বলছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটি ধ্রুব সংখ্যা। আপতন কোণ মানে কি, সাইন আই আই না, তাহলে আপতন কোণের সাইন কত, আপতন কোণের সাইন কি আমরা বলি হচ্ছে গিয়ে সাইন আই, জাস্ট সাইন অপারেটর নিয়ে আসবা। আর বলছে প্রতিসরণ কোণের সাইন একটি ধ্রুব সংখ্যা, তার মানে এই যে সাইন আই বাই সাইন আর, এইটা সবে সমান হবে একটা কনস্ট্যান্ট নাম্বার বা কনস্ট্যান্ট সংখ্যা, এটাকে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হবে। মিউ মানে কি, প্রতিসরাঙ্ক বা রিফ্রাকশন ইনডেক্স। তার মানে এই যে সাইন আই বাই সাইন আর, এইটা সমানই আসলে কি, সমানই হবে আসলে মিউ। তার মানে এইটাই ছিল মোটামুটি কি আসলে আমাদের প্রতিসরণের যে বেসিক কনসেপ্ট সেটা, এটাই কি ছিল প্রতিসরণের যে বেসিক কনসেপ্ট সেইটা। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের যদি চিন্তা করি, এরপরে একটা কনসেপ্ট সেটা হচ্ছে পরম ও পরম ও আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। পরম বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, এইটা আসলে কি বোঝায়, পরম বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আসলে এটা ডিফাইনেশন বা এটা আসলে এটা দ্বারা আসলে কি বোঝায় সেটা আমাদের একটু বুঝতে হবে। এটা দ্বারা বোঝায় যে, এটা একটু মুছে দেই, দেন আমরা শুরু করি। এখন বলছে আমাদের কি, পরম বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। পরম বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কি, এইভাবে প্রকাশ করা হয়, জিরো মিউ, লেটস সে এটাকে আমরা ধরলাম হচ্ছে জিরো মিউ বি ধরলাম, সমস্যা নেই, জিরো মিউ হচ্ছে আমরা বি কাউন্ট করলাম, বা এটাকে আমরা সরাসরি মিউ বিও বলতে পারি। এটাকে বলে পরম প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক, প্রতিসারাঙ্ক। এখন পরম প্রতিসরাঙ্ক আবার কি, পরম প্রতিসারাঙ্ক বলতে বোঝায় যে আলোটা সবসময় শূন্য মাধ্যম থেকে আসবে, শূন্য মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আসবে। কিভাবে দেখো, দেখো আলোটা এরকম আমাদের স্বাভাবিক ছিল, তাই না? এখন আলোটা যখন উপর থেকে পড়ে এইভাবে, এইভাবে পড়ে, হ্যাঁ এভাবে যখন পড়ে, তাহলে পরে যাওয়ার কথা থাকে এইভাবে, কিন্তু যদি এটা ঘন মাধ্যম হয় তাহলে কোন দিকে যাবে, ভিতরের দিকে চেপে যাবে, ভিতর দিকে চেপে যাবে না? এখন এইটা যদি বিমাধ্যম হয় আর এটা যদি শূন্য মাধ্যম হয়, তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় আসে, শূন্য মাধ্যম থেকে বিমাধ্যম আসে। শূন্য মাধ্যম বলতে বোঝায় এখানে কিছুই নেই, একদম ফাঁকা। শূন্য মাধ্যম থেকে বিমাধ্যমে যদি আসে, তাহলে সেটা হবে জিরো মিউ বি, জিরো মিউ বি, যেখান থেকে আসবে সেটা হচ্ছে শূন্য, আর বি হচ্ছে কি যেখানে যাবে সেইটা, তাহলে জিরো মিউ বি সরাসরি এটাকে বি দ্বারা কল্পনা করো। অর্থাৎ যখন সেটা শূন্য মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আসবে, তখন এইটার যে একটা কম্পারিজন, সেইটাকে বলি আমরা হচ্ছে কি পরম প্রতিসারাঙ্ক। কি বলি আমরা, পরম প্রতিসারাঙ্ক।
যখন সেটা পরম প্রতিসরণ অর্থাৎ তখন সেটা আপেক্ষিক প্রতিসরণ হবে যখন দুইটা ভিন্ন মাধ্যম থাকবে। কিরকম? এটা ধরো এ মাধ্যম, এটা ধরো বি মাধ্যম, আলোটা এখান থেকে আসছে, যাওয়ার কথা ছিল এইদিকে, ধরো ঘন মাধ্যম হয়েছে, তারা ভিতরের দিকে চেপে গেছে। তা এই ক্ষেত্রে এইরকম যদি হয়, একটা এ মাধ্যম থাকে এবং বি মাধ্যম, অর্থাৎ শূন্য মাধ্যম থেকে আসবে না, অবশ্যই কোনো একটা মাধ্যম থেকে আসতে হবে। তাহলে শূন্যের জায়গায় কি হবে? আগে ছিল শূন্য থেকে শুরু হয়েছে বিধায় শূন্য ছিল আগে, তার মানে এখন কি হবে বলতো? এখন কোন মাধ্যম থেকে আসছে? এখন আলোক রশ্মি যদি বি মাধ্যম হতে এ মাধ্যমে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত হয়, তবে সেক্ষেত্রে একটা ভিন্ন বিষয়, আবার এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসলে সেটা একটা ভিন্ন বিষয়। তাহলে দেখো শূন্যের জায়গায় কি হবে? এখন এ হবে, কারণ এ মাধ্যম থেকে বি এর দিকে আসছে, তাহলে এ মিউ বি হবে। কি হবে? এ মিউ বি হবে। কি হবে? এ মিউ বি হবে। তো এটার ক্ষেত্রেও কনসেপ্ট সেম, এটা হবে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। হ্যাঁ, এইটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো ডিফারেন্সটা কি বুঝতে পারছো? ডিফারেন্স হচ্ছে কি, যখন শূন্য মাধ্যম থেকে আলোটা আইসা অন্য একটা ভিন্ন মাধ্যমে আসবে, তখন সেটাকে বলে কি বলে? পরম প্রতিসারাঙ্ক। আর যখন সেটা একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করবে, তখন দুইটা রিলেটিভ আমাদের কি করতে হবে? আমাদের যে রিফ্রাকশন ইনডেক্স বের করতে হবে, অর্থাৎ আপেক্ষিক প্রতিসারাঙ্ক আমরা বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে যদি এ থেকে বি এর দিকে আসে, তাহলে হবে কি? এ মিউ বি সাইন এ বাই সাইন আর। যদি এটা হইতো যে বি থেকে এ এর দিকে আসে, তখন হইতো বি মিউ এ। কি হইতো? বি মিউ এ। এটা হইতো তখন সাইন আর বাই সাইন আই। উল্টে লেখা যায়। হ্যাঁ, মানে এখন এই জিনিসটাকে আবার উল্টে এইভাবে লেখা যায়, বি মিউ এ আবার সাইন আর বাই সাইন আই লেখা যায়, সাইন আর বাই সাইন আই লেখা যায়। তো এইটা ছিল মোটামুটি পরম ও আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিয়ে কথাবার্তা। তো এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ, হ্যাঁ আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ বলতে একটা বিষয় আছে। তো সেটা আমাদের একটু নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকে জাস্ট তোমাদের একটু বেসিক কনসেপ্ট বললাম, প্রতিসরণ বিষয়টা কি, এটা নিয়ে অনেক ইনডেপথ কথাবার্তা আছে, অনেক ইনডেপথের ক্লাস হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রাথমিক কনসেপ্টটা, জাস্ট প্রতিসরণ এবং এর প্রতিসারাঙ্ক সম্পর্কে তোমাদের আজকে আলোচনা করা হলো। এর ছাড়াও তোমাদের এই যে জিনিসটা ঘটতেছে, এটার কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে বা উদাহরণ আছে। এটা কোথায় দেখতে পারো? এটা তোমরা যখন তোমরা হাই স্কুলে পড়ছো বা স্কুলে পড়ছো, তখন কিন্তু এই জিনিসটা ছিল। হ্যাঁ, কিরকম ছিল আমি তোমাদের যদি একটু বলি। যেমন তোমাদের একটা ধরো, আমাদের এটা তোমরা বাসায় করতে পারবা। তো এরকম একটা গ্লাস আছে, মানে মানে একটা পাত্র আছে, পাত্রের ভিতর কি আছে? পানি আছে। ঠিক আছে, পানি আছে। এখন কোন একটা পেন্সিল কি করবা তুমি? পেন্সিল, লেটস সে এরকম একটা পেন্সিল আছে, এরকম একটা পেন্সিল আছে, হ্যাঁ তোমার বাসায় এরকম একটা পেন্সিলকে কি করবা তুমি? এই পানির ভিতরে ডুবাবা। কি করবা তুমি? এই পানির ভিতরে ডুবাই ফেলবা। এখন পানির ভিতরে ডুবাইলে একটা চেঞ্জেস দেখা যায় বা ঘটনার একটা ভিন্নতা দেখা যায়। কি ভিন্নতা দেখা যায়? এইটা যেখানে এটা কাট করছে, পানিটা মিক্স করছে, তখন দেখা যায় যে এই মনে হয় যেন, তারা কি করবে আর কি বুঝে যাচ্ছে না ভালো করে। এইটা হচ্ছে কি তোমাদের পেন্সিল আছে। তখন ঘটনাটা যেটা ঘটে, এইটা যেখানে কাট করছে, তখন মনে হয় যেখান থেকে পানিটার তলটা বিভেদ হয়েছে, সেখানে মনে হয় ভেঙে গেছে পেন্সিলটা। কি মনে হয়? পেন্সিলটা মনে হয় যে এরকম ভেঙে গেছে কিছুটা, এরকম এইরকম থাকে, এরকম হয়ে যায়। ঠিক আছে, এরকম হয়ে যায় তখন। ঠিক আছে, এই যে অর্থাৎ নিচের যে আলোটা আমাদের কাছে ছিল, এই যে নিচের যেটা ছিল, সেটা কিছুটা উপরের দিকে চলে আসে, নিচের যে বস্তুটা সেটার আকারটা কিছুটা উপরের দিকে চলে আসে। মানে মনে হয় যেন আমাদের চোখ দিয়ে তাকাইলে মনে হয় যেন কিছুটা উপরের দিকে এরকম চলে আসছে। যদি তুমি এইভাবে চোখ দিয়ে তাকাও, তখন এরকম যদি চোখ দিয়ে তাকাও তুমি, তখন দেখবা যে এরকম তাকাইলে মনে হয় যেন কিছুটা উপরের দিকে চলে আসতেছে। অর্থাৎ আলোটা মানে কোনো একটা বস্তুকে যদি কোনো একটা তরলে ডুবাও, তাহলে তোমার কাছে কি মনে হয়? এটা কাছে চলে আসতেছে। এই যে কাছে চলে আসার ব্যাপারটা, সেটা কি মূলত আমরা প্রতিসরণ বলে থাকি। তো এটার কিন্তু আরো উদাহরণ আছে। যেমন ধরো যে কোনো একটা পাত্র, এরকম পাত্র আছে, লেটস সে এরকম একটা পাত্র আছে, তুমি কি করবা? এর নিচে একটা পয়সা বা কয়েন রাখবা। কয়েন রাখলে দেখবা যে এইখানে থাকার কথা ছিল, কিন্তু তোমার কাছে মনে হইবে কিছুটা স্বচ্ছ পানি হলে কিছুটা উপরের দিকে মনে হবে। তো এই যে উপরের দিকে চলে আসতেছে, এটাও একটা আলোর প্রতিসরণের একটা উদাহরণ। আমরা এটার ইন্টার রিলেশন তোমরা তোমাদের পরবর্তীতে শিখাবো। এরপরে অনেক সময় দেখা যায় যে আমাদের যখন সূর্যোদয় হয় বা সূর্য যখন সকাল অতি ভোরে উঠে, তখন দেখা যায় যে অরিজিনাল সূর্যটা যখন আমাদের দেখার কথা না, তার আগেই আমরা হচ্ছে সূর্যটাকে দেখতে দেখতে পাই। অথবা যখন হচ্ছে সূর্যাস্ত হয়, তখন যেখানে মানে যখন সূর্য আমাদের দেখার কথা থাকে না, তারপরে আমরা এই আলোর প্রতিসরণের মাধ্যমে কিছুক্ষণ আমরা সূর্যটাকে দেখতে পারি। তো এটা হচ্ছে কি আমাদের আলো আমাদের প্রতিসরণের কনসেপ্ট। আর এটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বা এগুলো তোমরা আর কিছু দুই একটা ক্লাস করলে আমরা যখন ইনডেপথ কথা বলবো, তখন আসলে এগুলো নিয়ে আরো ইনডেপথ তখন আমরা বিষয় নিয়ে আলোচনা করবো। বা তারার ঝিকিমিকি, মানে তারা আমরা অনেক সময় এই যে আলোর যে মিটমিট করে দেখা যায়, মানে অনেক সময় দেখা যায় আলোটা থেমে যাচ্ছে আবার চলে আসতেছে, এরকম মনে হচ্ছে ফ্লিকারিং ঘটে। তো এটা অনেক সময় দেখা যায় আলোর প্রতিসরণের কারণে হচ্ছে মোটামুটি এটা দেখা যায়, বা আলোর আমরা এই যে প্রতিসরণ কনসেপ্টটা সেটার কারণে দেখতে পাই। তারপরে দেখা যায় যে কাঁচ স্বচ্ছ কিন্তু কাঁচের গুলো অস্বচ্ছ, মানে কাঁচটাকে যদি তুমি একই সাথে রাখো, মিক্স করে রাখো, তাহলে দেখো যে আলোটা ইজি পাস হয়। কিন্তু একটা কাঁচের টুকরাকে যদি গুঁড়ো গুঁড়ো করো, তখন সেটা যদি আলো পাস করে, সেটা পাস হয় না। কারণ তখন যে প্রতিসরণ হবে, একটা সাথে আরেকটা প্রতিসরণ হইতে 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 সেটা আলটিমেটলি রিফ্লেক্ট হয়ে পিছনের দিকে ব্যাক করে, বা আসলে পর্যাপ্ত লেভেলের কি করতে পারে, রিফ্লেক্ট করতে পারে না। তবে সেই কাঁচটাকে তুমি যদি আবার পানির ভিতরে ডুবাও, তাহলে ইজিলি আবার পানিটা প্রতিসরণ করবে। এটার একটা কনসেপ্ট আছে যে তখন কি হয়, মানে ফাঁকা স্থানগুলো যখন থাকে ওই কাঁচের ভিতরে, তখন সেটা পানি পূর্ণ করে। আর পানি যেহেতু একটা স্বচ্ছ মাধ্যম, তার মানে সেই পানিটা তখন কি করে, একটা মাধ্যম হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে কি তৈলাক্ত কাগজে ঈদ স্বচ্ছ বলতে কি বোঝায়? যখন একটা তোমার কাছে কাগজ থাকে, তখন দেখবে যে তুমি কিছুই স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আলো ফেললে অপর পাশে দেখা যায় না বা লেখাও দেখা যায় না। কিন্তু একটা কাগজের ভিতরে যদি কোনোভাবে যদি তেল পড়ে বা তেল যদি তো এর ভিতরে কোনো লাগিয়ে পড়ে, তাহলে দেখবে যে পিছনে কোনো লেখা থাকলে সেটা উপরের দিকে অটোমেটিকলি ভেসে ওঠে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের আলোর প্রতিসরণের কারণে ঘটতেছে। তাছাড়া হচ্ছে গিয়ে
একই প্রতিসরণকে দুইটা বস্তুকে যদি তুমি একই বস্তু ডুবন্ত করে রাখো, যেমন ধরো যে একটা পাত্র আছে, পাত্রের ভিতরে তুমি হচ্ছে কি করছো, বরফ রাখছো। তো বরফ রাখলে দেখা যায় যে বরফকে ভালো করে বোঝা যায় না, মানে মনে হয় যেন ওই পানিই আছে শুধুমাত্র। এর কারণ কি, বরফ এবং পানির এর যে প্রতিসরণ সেটা মোটামুটি কাছাকাছি বিদায় সেটা একই মাধ্যম হিসেবে কাজ করে তখন। তো এরকম কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আছে। আর আমরা তো তোমাদের বলছি এই বিষয়গুলো, প্রতিসরণ কি প্রতিসরণ কি, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনডেপথ আলোচনা করবো। তো নেক্সট ক্লাসে তোমাদের থাকার জন্য অনেক বেশি অনুরোধ করতেছি বা তোমাদের সাজেস্ট করতেছি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমাদের সাথে দেখা হবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ক্লাসে আমার সাথে দেখা হবে।